খেলার মাঠে একটা কথা খুব চালু আছে, সেটা হচ্ছে জুটিতে লুটি। অর্থাৎ জুটি বেঁধে যে কোনো কাজ করা, সেটা ফুটবলের ক্ষেত্রেই হোক বা ক্রিকেটের ক্ষেত্রেই হোক। এই উদাহরণ আমরা বারবার দেখেছি। যখন ক্রিকেট মাঠে সচিন তেন্ডুলকর আর সৌরভ গাঙ্গুলি একসঙ্গে ব্যাট করতে নামতেন, বহু ম্যাচ হয়েছে যে দুজনেই ম্যাচ জিতিয়ে দিয়ে চলে এসছেন। বা ফুটবল মাঠে যখন আমরা দেখতাম মোহনবাগানে ওই ব্যারেটো বাইচুং একসঙ্গে খেলতে আসতেন, তখন ওই দুজনের মিলে যে বোঝাপড়া, তাতে কিন্তু বহু খেলা তারা শেষ করে দিয়েছেন অক্লেশে। অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস হয় যে দুজনেরই সমান গুরুত্ব রয়েছে। দুজনের ভূমিকা যদিও আলাদা, কিন্তু একজনকে আটকাতে গেলে আরেকজন বাজিমাত করে দেন, অন্যজনকে যখন ডিফেন্স করতে হয় তখন এইজন এসে খেলাটা শেষ করে দেন। এই জিনিস আমরা খেলার মাঠে বারবার দেখেছি, কিন্তু সেটা রাজনীতির ময়দানে এত সুচারুভাবে করা যায়, সেটা বোধহয় এই নরেন্দ্র মোদী আর অমিত শাহজিকে একসঙ্গে না দেখলে কেউ বিশ্বাস করতে পারতো না। নরেন্দ্র মোদী, তার ভূমিকা সম্পূর্ণ আলাদা। দেশ করবেন, দেশকে আগে নিয়ে যাবেন এবং ভারতকে বিশ্ব শক্তিতে তিনি একটা অন্য জায়গায়, অন্য মাত্রায় পৌঁছে দেবেন। কিন্তু সেই জায়গাটা করতে গেলে ভারতবর্ষে তার যে রাজনৈতিক ছটা রয়েছে, সেটার নিরঙ্কুশ আধিপত্য চাই। অনেক রাজনৈতিক অঙ্ক আছে, সেই রাজনৈতিক অঙ্কটাকে খুব সুচারুভাবে কষে যান অমিত শাহ। আর সেই জন্যই একে অপরের উপর যে বিশ্বাস, আত্মবিশ্বাস, বোঝাপড়া, সেটাই কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোকে কার্যত ছন্ন ছাড়া করে দিচ্ছে। এবং 2024 লোকসভা নির্বাচনে যে আপকিবার 400 পারের নাড়া বিজেপি লাগিয়েছে, সেই জায়গাটা যে কিভাবে ম্যাচ করে যাচ্ছে দুজনের এই জুটিতে, সেটা দিন দিন আরও স্পষ্ট হচ্ছে এবং আরও ছন্ন ছাড়া, আরও যেন ময়দান থেকে ছিটকে যাওয়া অবস্থায় লাগছে বিরোধীদের। আর সেই দিকে তাকিয়ে আজকে দুখানা মাস্টার স্ট্রোক হলো এবং দু জায়গা থেকেই বলা যেতে পারে যে এনডিএর অবস্থান যেরকম আরও শক্তপোক্ত হলো, মোদির তৃতীয়বারে আসা এবং সেটা 400-র বেশি আসন নিয়ে আসা যেরকম শক্তপোক্ত হলো, তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যে সিচুয়েশন ক্রিয়েট করে দিলেন না, তাতে বিরোধীরা আর ময়দানে খেলতে নামার সাহসটা দেখাবেন, সেই প্রশ্নটাও কিন্তু উঠে গেল। কী ঘটনা, পুরোটা ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই যে রাজনীতি, সেই রাজনীতির বিভিন্ন অঙ্ক কিন্তু কাজ করে। অনেক সময় দেশের জন্য কাজ করতে গেলে যে অ্যাবসলিউট মেজরিটি দরকার, সেই জায়গাটা কিন্তু রাজনীতির অঙ্ক দিয়েই করতে হয়। অনেকে বলবেন যে আপনি ভালো কাজ করলে আবার এই রাজনীতির কি দরকার আছে। দেখুন, এই যে অ্যাবসলিউট মেজরিটির দরকার আছে, রাজনীতির দরকার আছে, এই জায়গাটা বিজেপিকে বোধহয় শিখিয়েছে বিজেপি। কেননা যখন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে এনডিএ গভর্নমেন্ট ফর্ম হলো এবং ওই 13 দিনের সরকার, 13 মাসের সরকারের পর একটা পূর্ণ সময় সরকার পেল, ভারতবর্ষকে যে দিশা দেখিয়েছিল, সেখানে মনে করা হচ্ছিল আরেকটা টার্ম অটল বিহারীর নেতৃত্বে এই দেশ বিজেপি শাসন করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু ওই রাজনীতির অঙ্কটাতে ঠিকঠাক ধ্যান না দেওয়াতে আলটিমেটলি তাদের কিন্তু চলে যেতে হয়। সেই জায়গায় কংগ্রেস আছে এবং তারপর 10 বছরের যে পিরিয়ডটা ভারতবাসী দেখেছে, সেটা বোধহয় খুব তাড়াতাড়ি তারা ভুলে যেতে চায়। এত এত স্ক্যাম হতে পারে। আর তাই এবার নরেন্দ্র মোদী যে স্বপ্নটা দেখছেন, ভারতবর্ষকে বিশ্বশক্তিতে নিয়ে যাওয়া, অর্থনৈতিক দিক থেকে একটা উন্নততর দেশে নিয়ে যাওয়া এবং ভারতবর্ষকে ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রিতে নিয়ে আসা, সেই জায়গাটা করার জন্য তার হাত কিন্তু শক্ত করা দরকার। আর এই নিয়ে আজকে দুটো ঘটনা ঘটেছে, দুটো ঘটনায় ব্যাখ্যা করব। একটির মাস্টারমাইন্ড নিঃসন্দেহে অমিত শাহ, সেই ব্যাপারে কোনো রকম কোনো কিছু বলার নেই। সেটা হচ্ছে এবার ইন্ডিয়াকে আরও ভেঙে, আরও ধাক্কা দিয়ে, আরও কোণঠাসা করে এনডিএ জোট যে আছে তার শক্তি বৃদ্ধি করা। দেখুন, এবারে একটা কথা বারবারই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছিলেন যে এই রামলালার আবির্ভাব, অযোধ্যা মন্দির, এইসব হওয়ার জন্য গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এমনকি বিহার, এইসব জায়গায় বিজেপি কিন্তু খুব ভালো ফল করতে চলেছে। কিন্তু তাদের যে টেনশনের জায়গাটা রয়েছে, সেটা হচ্ছে একদিকে মহারাষ্ট্র, একদিকে সামগ্রিকভাবে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত, অর্থাৎ বাংলা, বিহার, ওড়িশা, এই জায়গাটায় তাদের কিন্তু টেনশন থাকতে পারে। কিন্তু দেখুন, এমনভাবে অমিত শাহ খেলতে শুরু করেছেন যে কার্যত এবার রিংয়ের বাইরে ছিটকে যেতে চাইছেন। আগেই একটা এপিসোডে আপনাদের আমি বলেছিলাম যে দাক্ষিণাত্যে এবার বিজেপি একটাও সিট পাবে না, এই প্রেডিকশন করা হচ্ছিল। সেখানে পরপর তিনি কিন্তু স্টেপ করে যাচ্ছেন। প্রথমেই তিনি কি করলেন, অন্ধ্রপ্রদেশে টিডিপি, তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডুকে আবার কিন্তু তিনি এনডিএতে ব্যাক করে নিয়ে এলেন এবং তার প্রতিঘাত এতটাই বেশি ছিল
যে অন্ধ্রপ্রদেশের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন সেই জগনমোহন রেড্ডি তিনি কিন্তু ছুটে চলে এসেছেন দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে, যে এইভাবে আপনারা জোট করবেন না। যদিও অফিসিয়ালি এটা পলিটিক্যালি কেউই স্বীকার করে না, কিন্তু যেটা ভেতরের কথা সেটা তো জগনমোহন রেড্ডির মুখে কিন্তু টেনশনের স্রোত দেখা যাচ্ছে। কেননা এই টিডিপি জোট হওয়ার পর পবন কল্যাণের টিম অলরেডি এনডিএর সঙ্গে আছে এবং বিজেপি এক ছাতার তলায় চলে এলো, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা যখন একসঙ্গে লড়বে, লোকসভা ভোটে তো ভালো ফলাফল অন্ধ্রপ্রদেশে হচ্ছেই, তার পাশাপাশি সেই সময় কিন্তু বিধানসভা নির্বাচনও হবে যেখানে জগনমোহনের দলকে কিন্তু রিংয়ের বাইরে ছিটকে দিতে পারে। উত্তরপ্রদেশের প্রবলেম ছিল, সেখানেও কিন্তু জয়ন্ত চৌধুরী যে রয়েছে তার আরএলডি তাকে কিন্তু নিয়ে চলে এসছে। মহারাষ্ট্রে প্রবলেম ছিল, সেখানেও কিন্তু খেলা খেলে দিয়েছে। এমনকি তামিলনাড়ু, যেখানে মনে করা হচ্ছিল যে বিজেপি একটাও খাতা খুলতে পারবে না, সেইখানেও কিন্তু অমিত শাহ ক্রমশ সেই জায়গাটাকে বিজেপিকে শক্তিশালী করছে, এবং বিজেপি যদি 2-3টি আসন তামিলনাড়ু থেকেও আরে জিতে যায়, কেউ আর অবাক হবেন না। এই জায়গায় আরেকটা বিজেপির খুব মাথা ব্যথা জায়গা ছিল, সেটা হচ্ছে পাঞ্জাব। কেননা পাঞ্জাবে বিজেপি সেইভাবে কোনোদিনই শক্তিধর ছিল না, এবং সেই জায়গায় কংগ্রেস যে স্প্লিট হচ্ছিল, কংগ্রেসের যে ক্ষয় হচ্ছিল, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আম আদমি পার্টি সেখানে কিন্তু পেনিট্রেট করেছে। ফলে একটা সরকার নতুন এসেছে, সেই সরকারকে রিপ্লেস করা এই মুহূর্তে কঠিন রয়েছে। আর তাই 2019-এ পাঞ্জাব থেকে যে যে আসনগুলো বিজেপি পেয়েছিল সেগুলো ধরে রাখতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ জাগছিল। পাঞ্জাব কার্যত শূন্য ভাবা হচ্ছিল। আইএনডিআই সেখানে আম আদমি পার্টি কংগ্রেসের জোট হবে হবে না, কে কটা পাবে সেটা পরের কথা, কিন্তু আইএনডিআই জোট 13টা আসনই পাবে। এই জায়গায় অমিত শাহ কিন্তু খেলে দিলেন। তিনি কি করলেন, পুরনো শরিক শিরোমণি আকালি দল তাদেরকে ফেরত দিয়ে এলেন। এর ফলে যে জায়গাটা তৈরি হলো, যে আবার কিন্তু পাঞ্জাবে একটা ত্রিমুখী লড়াইয়ের জায়গা তৈরি হয়ে গেল। প্রথম কথা হচ্ছে, কংগ্রেসের উপর পাঞ্জাবিদের আস্থা চলে গেছে, কংগ্রেসকে তারা ক্ষমতার বাইরে নিয়ে গেছে। আম আদমি পার্টিকে সেখানে যে নিয়ে এসেছিল, সেই আম আদমি পার্টির সরকারের আন্ডারে তারা যে খুব খুশি আছে এমন জায়গাটা নয়। এই কয়েক মাসের মধ্যেই কিন্তু তাদের মোহভঙ্গ হতে শুরু করেছে, এবং যে করাপশন চার্জেস আম আদমি পার্টির গায়ে লাগছে, বিশেষ করে দিল্লি সোরাব ঘাটালা, সেই জায়গাটা কিন্তু পাঞ্জাবেও এফেক্টেড হচ্ছে। এই জায়গায় এত কিছু হওয়া সত্ত্বেও আইএনডিআই জোট 13টা আসনেই এক্সপেক্ট করছিল এই কারণেই, কেননা বিজেপি সেই ভোট পার্সেন্টেজটায় পৌঁছতে পারতো না যাতে করে এই জায়গাটা হারাতে পারে। এখন শিরোমণি আকালি দল যদি সেখানে ফেরত আসে, তাহলে যে জায়গাটা হবে, আবার শিরোমণি আকালি দল এবং বিজেপির যে সম্মিলিত ভোট ব্যাঙ্কটা হবে, সেটা কিন্তু ত্রিমুখী লড়াই হলে কংগ্রেস বা আম আদমি পার্টিকে সেখানে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট। অন্যদিকে কংগ্রেসের এখন যা ক্ষয়িষ্ণু অবস্থা পাঞ্জাবে, তারা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারছে না, ফলে তাদের বহু নেতা হয় বিজেপিতে নয় শিরোমণি আকালি দলে আসছে। এমনকি এই যে আম আদমি পার্টি যারা সবে ক্ষমতায় এসছে, তাদেরও একটা বড় অংশ কিন্তু দলের এই শীর্ষ নেতৃত্বের করাপশনটা সামনে আসার পর তারাও কিন্তু এবার হয় শিরোমণি আকালি দল বা বিজেপির দিকে শিফট করছে। ফলে পাঞ্জাবের যে 13টি আসন ছিল, সেইখানেও কিন্তু 6 থেকে 7টি আসন নিজেদের দিকে আনার দিকে অনেকটাই এগিয়ে গেল। এই যে আপকি পার 400 পার, এক একটা রাজ্য ধরে ধরে ইকুয়েশন চলছে, এবং সেইখানে কিন্তু বিভিন্ন সমীকরণ বদলাচ্ছে, এবং অমিত শাহ কিন্তু তার মাস্টার স্ট্রোক দিয়ে সেই সমস্ত রাজ্যগুলোকে ক্রমে 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 নিজেদের ফরে নিয়ে চলে আসছে। মানে যেগুলো ইন্ডি জোটের একদম খুব কোর জায়গা ছিল, যেখান থেকে প্রায় সব আসন তারা তুলবে ভাবছিল, সেখানেও কিন্তু বিজেপি এবার থাবা বসাতে শুরু করেছে, এবং শুধু থাবা বসানো নয়, একটা বড় অংশে থাবা বসাতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শিরোমণি আকালি দল বিজেপির সঙ্গে ফিরলো কেন? ফিরলো একটাই কারণে, তারা বুঝে গেছে এই দেশের ভবিষ্যতের শাসনকর্তা হচ্ছে বিজেপি। খুব তাড়াতাড়ি বিজেপি সেন্ট্রাল থেকে যাচ্ছে না। অন্যদিকে বিজেপির উপর যদি জোর খাটানো হয়, বিজেপির সঙ্গে যদি এই ধরনের পাঙ্গা নেওয়া হয়, তাহলে আলটিমেটলি রাজনৈতিক ক্ষতি শিরোমণি আকালি দলেরই হবে। কেননা আগামী দিনে পাঞ্জাবে হয়তো এখন এই মুহূর্তে ক্ষমতায় নেই, কিন্তু ক্যাপ্টেন অমরিন্দরের মতো মানুষ বিজেপির সঙ্গে জোর দিচ্ছেন, এবং আরও এরকম মানুষ রয়েছে। আগামী দিনে হয়তো 5 বছর বা 10 বছর বাদে বিজেপি সেখানে ভালো সংগঠন তৈরি করে নেবে, কিন্তু শিরোমণি আকালি দলের আর পাঞ্জাবের রাজনীতিতে ফেরার কোনো জায়গা থাকবে না, কোনো স্কোপ থাকবে না। অন্যদিকে যদি বিজেপির সঙ্গে হাত মেলানো হয়, তাহলে আগামী যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার একটা বড় সুযোগ রয়েছে, এবং সেখানে আবার ক্ষমতার বৃত্তে কিন্তু শিরোমণি আকালি দল ফেরত আসতে পারে। ফলে পুরোটাই রাজনৈতিক অঙ্ক, কিন্তু সেইটা আইএনডিআই জোটকে একটা বড় ধাক্কা দিল। এই তো গেল 1 নম্বর মাস্টার স্ট্রোক। এবার 2 নম্বর যে জায়গাটা আসছে, সেটাও কিন্তু মারাত্মক হয়েছে। আজকে আবার তিনজনকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার, এবং দেখতেই পাচ্ছেন হেডলাইনে নেপথ্যে কোন সবুজ সংকেত।
একদম সরাসরি বিরোধীরা কিন্তু আঁতকে উঠেছে এই সিদ্ধান্তের পরে। কারা কারা পেয়েছেন? ভারতের দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী তারা পেয়েছেন। চৌধুরী চরণ সিং, তাকে ভারতরত্ন দেওয়া হয়েছে। পিভি নরসিমহা রাও, তাকে দেওয়া হয়েছে। এবং ভারতের যে সবুজ বিপ্লবের কারিগর যাকে বলা হয় দক্ষিণ ভারতের, সেই MS স্বামীনাথন, তাকেও কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছে। এখন এই তিনটে ভারতরত্নর পিছনে বিরোধীরা এরকম আটকে উঠছে কেন? প্রথম কথা, এই তিনজনকে ভারতরত্ন দেওয়া নিয়ে কেউ প্রশ্ন তোলার মতো জায়গায় নেই। সত্যিই তারা ভারতরত্ন, এবং সেই জায়গা থেকে তাদের মানে এতদিন যে তারা বঞ্চিত হয়েছিলেন, এটাই অনেকের মনে প্রশ্ন ছিল। এবার আমি একদম অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করি। MS স্বামীনাথন, তাকে যে ভারতরত্ন দেওয়া হলো, তাকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের একটা প্রধান রূপকার। এই সবুজ বিপ্লব, যেটা কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন তিনি নাকি করেছেন, তিনি সবুজ বিপ্লবের সংজ্ঞা জানেন নাকি খায় না মাথায় দেয় সেটা বোঝেন, সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। যাই হোক, এই MS স্বামীনাথনকে দেওয়ার ফলে ভারতের যে কৃষি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের ভাবনা চিন্তা, কৃষকদের যে একটা বার্তা দেওয়া, সেইটা কিন্তু একটা বড় জায়গায় চলে গেল। আপনারা জানেন যে এই কৃষকদের জন্য যে বিলটা নিয়ে আসা হয়েছিল, সেটা পাঞ্জাব এবং হরিয়ানার যারা কৃষির নামে মৌরুষি পাট্টা চালায়, সেই কৃষক সমাজের কিন্তু আঁতে ঘা লেগেছিল। তাদের এতদিনের যে মৌরুষি পাট্টা, সেই জায়গাটা ভেঙে যাচ্ছিল বলে প্রচণ্ড রকমের একটা সেখানে বিপ্লব বিদ্রোহ দেখানোর চেষ্টা করা হয়েছিল, এবং সেখান দিয়ে ভুল মেসেজ যাচ্ছিল যে নরেন্দ্র মোদী সরকার কৃষক বিরোধী। সেই জায়গাটাই কিন্তু মেরে দেওয়া হলো। তারপরে সারা ভারতবর্ষের যে কৃষক ভোটটা আছে, সেটা কিন্তু বিজেপির দিকে অনেক বেশি কনসলিডেট করবে। একদম ভোটের অঙ্কে যদি দেখেন, এইটা একটা অত্যন্ত পজিটিভ পয়েন্ট। এবার এই কৃষক ভোটের কথাই যখন হচ্ছে, তখন কিন্তু আরেকজনের নাম চলে আসে, যিনি ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী, চৌধুরী চরণ সিং। যে মানুষটাকে ভারতরত্ন দেওয়া হলো, তিনিও কিন্তু কৃষকদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, এবং কৃষি সমাজের নেতা হিসেবেই তাকে মানা হয়। ফলে এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, কৃষক ভোট এক জায়গায় চলে আসছে, এবং যে জাঠেদের প্রতি যে বার্তা দেওয়াটা ছিল, একটা কোথাও গিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, নরেন্দ্র মোদী সরকার এই কৃষি বিল এনে জাঠেদের সব থেকে বেশি সমস্যায় ফেলতে চাইছে, এবং কোথাও গিয়ে তারা সেটা একটু ভাবিতেও হয়েছিলেন। সেই ভোট ব্যাঙ্কে একটু হলেও টাল দেখা যাচ্ছিল। কিন্তু এই সিদ্ধান্তের পরে সেই ভোট ব্যাঙ্ক কিন্তু আর হাতের বাইরে যাচ্ছে না, সেই জায়গাটাই চলে আসবে। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে জয়ন্ত চৌধুরী, উত্তরপ্রদেশের যিনি RLDর নেতা ছিলেন, তার সঙ্গে একটা দীর্ঘ আলোচনা চলছিল, এবং যে মুহূর্তে এই ঘোষণাটা করে দেওয়া হলো চৌধুরী চরণ সিং ভারতরত্ন পাচ্ছেন, তারপর তার আর কোনো অপশান নেই। তিনি বলছেন যে এত বড় সম্মানের পর আর তো না করার কোনো জায়গা নেই। আমি যদি না করি, আমার ভোটাররা, আমার যারা এখানে আমাকে সমর্থন করেন, তারা আমার উপর ক্ষিপ্ত হবেন যে আর কি সম্মান দেবে। সুতরাং সেই জায়গায় এনডিএতে আসাটা আমার আর কোনো রকম কোনো বাধা রইল না। অর্থাৎ এই যে রাজনৈতিক অঙ্কটা, সেটা কিন্তু অত্যন্ত সুচারুভাবে খেলা হলো। এর বাইরে তৃতীয় যে ভারতরত্নটি হয়েছে, সেটিও অত্যন্ত কি বলবো, একটা দুর্দান্ত পলিটিক্যাল মুভ বলা যেতে পারে। সেটা হয়েছেন ভারতের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী PV নরসিমহা রাও, তাকে দেয়া হলো। এতে কি হলো? তিনি অন্ধ্রপ্রদেশের মানুষ, দাক্ষিণাত্যের মানুষকে যে এখানে সম্মান দেওয়া হয় না, শুধু উত্তর ভারতের রাজনীতি চলে, এই বার্তাটা সরিয়ে দেওয়া হলো। PV নরসিমহা রাও, যার মৃত্যুর পর তাকে যিনি গুরু মানতেন, সেই তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, এই মানুষটা শুধু গান্ধী নেহরু ফ্যামিলির নয় বলে একে এতখানি অসম্মান করা হলো, একে দিল্লির বুকে একটা কোনো সমাধিস্থল অবধি দেওয়া হলো না। অর্থাৎ একজন প্রধানমন্ত্রী হয়েছেন একটা দল থেকে, কিন্তু একটি নির্দিষ্ট পরিবার থেকে নয়। তার প্রয়াণের পরে, তার মৃত্যুর পরেও তাকে কিন্তু তার দল সম্মান দিতে পারল না। আর সেখানে নরেন্দ্র মোদী সরকার শুধু উদারতা দেখিয়ে তাকে ভারতরত্নই দিল না, এই বার্তাটাই দিল যে ভারতবর্ষের জন্য যদি তুমি ভালো কাজ করো, তাহলে শুধু গান্ধী নেহরু ফ্যামিলি থেকে হলেই সেটাই যথেষ্ট নয়, তুমি যে কোনো জায়গা থেকে এসেও ভালো কাজ করো, আমরা কিন্তু তোমাদেরকে যোগ্য সম্মান দেওয়ার মতো জায়গায় আছি। এবং PV নরসিমহা রাওয়ের এই অসম্মান কংগ্রেস যখন করেছিল, তখন মনমোহন সিংয়ের সেই কান্না কিন্তু সারা ভারতবর্ষ ভোলেনি, এবং অনেক কংগ্রেসিরাও ভোলেনি। তারা যখন দেখবেন যে গান্ধী বা নেহরু পরিবারের না হওয়া সত্ত্বেও এত সম্মান পাওয়া যায়, তারাও কিন্তু বিজেপির প্রতি সেই জায়গাটা, সেই প্রতিযোগিতামূলক জায়গাটায় থাকতে পারবেন না, বরং বিজেপিতে গেলে যে আরও অনেক বেটারনেস হতে পারে, এই বার্তা তাদের কাছে যেতে থাকবে।
ফলে সব মিলিয়ে ইন্ডি জোটের পিণ্ডি তো কার্যত চটকে দেওয়া হলো। একদিকে যেরকম জোট শরিককে, পুরনো জোট শরিককে ফিরিয়ে আনা এবং তার ফলে যেটা ইন্ডি জোটের কোর জায়গা ছিল, কোর কম্পিটেন্সি জায়গা ছিল, সেখান থেকে নতুন আসন ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হলো। অন্যদিকে ভারতরত্ন, ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান যেটা, সেই সম্মান এমনভাবে এমন মানুষদের দেওয়া হলো যেখানে সম্মানকে সম্মান তো হলোই, এরা এতদিন কেন পায়নি সেই প্রশ্নের উত্তরের জবাব যেমন হলো, তার পাশাপাশি কিন্তু রাজনৈতিকভাবেও অনেক বার্তা গেল। ফলে এই যে অল ওভার একটা পলিটিক্যাল গেম হচ্ছে, সেই গেমটা যেভাবে অমিত শাহ খেলছেন, যেভাবে নরেন্দ্র মোদীকে আরও বেশি কনফিডেন্স দিচ্ছেন যে হ্যাঁ, তৃতীয়বার তো আপনি আসছেনই, কিন্তু এবার যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, 400-র বেশি সাংসদের সমর্থন নিয়েই আপনি কিন্তু শপথ নেবেন, সেই বার্তাটা যেন কোথাও স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই বার্তা যত যত স্পষ্ট হচ্ছে, তত ছটফটানি বাড়ছে বিরোধীদের। খেলবো কি এদের সঙ্গে, খেলবো কি এদের সঙ্গে, খেলার আগেই তো হার, দেওয়াল লিখন সমস্তটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তো এই জোড়া মাস্টার স্ট্রোক নিয়ে আপনারা কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।